হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অলস আর ওয়েল। আসুন আজকে একটা অ্যাস্ট্রোলজি গ্রাউন্ডেই বিতর্কিত সাবজেক্ট নিয়ে আলোচনা শুরু করব, যেটা আমি এর আগে একবার টাচ নাম দিয়ে বলে গেছিলাম, যে গরুর পুরাণ। অ্যাজ পার আওয়ার বৈদিক ম্যাথোলজির অনেক পুরাণ অনেক আমরা জানি, কারণ বেদ বলুন, বেদের মধ্যে ঋক, সাম, যজু, অথর্ব। অথর্বকে দুটো পার্টে ডিভাইড করা হয়েছে। একটা আছে আয়ুর্বেদ নিয়ে, আর একটা আছে এই জ্যোতিষ নিয়ে, অথর্ববেদ। অথর্ববেদও মানে বেদ শ্রুতি, গীতা শ্রুতি, রামায়ণ মহাভারত সবই শ্রুতি অ্যাজ পার আওয়ার বৈদিক মাইথোলজি। সেরকম বৈদিক মাইথোলজির আরেকটা সাবজেক্ট বা বিষয়, যেটা অ্যাস্ট্রোলজির উপর নিবদ্ধ, যেটাকে বলা হচ্ছে গরুর পুরাণ। অনেকের প্রশ্ন, একটা মানুষকে কি বারংবার ফিরে আসতে হয়? এটা একটা কোশ্চেন চিহ্ন। অনেকেই বলে মানুষের দ্বিজন্ম নেই, দ্বিজন্ম, সেকেন্ড রিসাইকেলিং জেনারেট হয় না, অনেকে বলে মানুষ। আমি বলবো, একটা প্রাণ যখন জন্মগ্রহণ করে বা মনুষ্যরূপে যখন একজন জন্মগ্রহণ করছেন এই ধরাধামে, তাহলে এই প্রকৃতি তাকে পার্টিকুলার কোনো একটা উদ্দেশ্যে তাকে এই প্রকৃতিতে মনুষ্য রূপে পাঠিয়েছে। 84 লক্ষ যোনি ক্রস করে মনুষ্য যোনিতে আমরা পদার্পণ করি, 84 লক্ষ যোনি, তাই তো? তাহলে 84 লক্ষ যোনি ক্রস করে 84 লক্ষ এক, যখন এই ডিজিটটা এলো 84 লক্ষ ক্রস করে 84 লক্ষ এক, তখন ওটা হয়ে গেল মনুষ্য যোনি। তাহলে সব থেকে ব্রেনি প্রাণী এই পৃথিবীর, যে ব্রেন আছে, যে বলতে পারে, তাহলে সেটা একটা কর্মের উদ্দেশ্যেই এসেছে। তাহলে আমি এর আগে একদিন আলোচনা করেছিলাম যে আমাদের যেটা জ্যোতিষের ক্যালকুলেশন, আগে যেমন রামচন্দ্রের জন্মের সমসাময়িক যে সময়টা, সেই সময় কালপুরুষের রাশিচক্রে প্রথম ঘর ধরা হতো কর্কট রাশি থেকে, এবং পুনর্বসু নক্ষত্র থেকে ক্যালকুলেশন শুরু হতো, এবং সেই সময় 30টা নক্ষত্র ছিল, তাই তো? পরবর্তী অধ্যায় আমাদের পূর্বজ যে সমস্ত জ্ঞানী গুণী পণ্ডিতবর্গরা ছিলেন, ওনারা ক্যালকুলেশনের সুবিধার্থে কালপুরুষের রাশিচক্র মেষ রাশি থেকে শুরু করেছেন এবং 3টে নক্ষত্রকে বাদ দিয়েছেন। 3টে নক্ষত্রকে বাদ দিয়েছেন, দিয়ে 27টা নক্ষত্র রেখেছেন। তাহলে কেন এই 27টা নক্ষত্র? যেমন একটা মানুষ হঠাৎ জন্মে তো যায় না। একটা নর এবং নারী যখন মিলিত হয়, শুক্রাণুটা ডিম্বাণুর মধ্যে যায়, তখন তার মধ্যে যে মাতৃগর্ভে সেই ডিম্বাণুটার মধ্যে শুক্রাণুটা গেছে, সেই মাতৃগর্ভে মায়ের শ্বাসনালীর মাধ্যম থেকে সেই জিনিস আস্তে আস্তে বৃহৎ থেকে বৃহত্তর হয়, তারপরে সে ভূমিষ্ঠ হয়। তাহলে এই শুক্রাণু থেকে ডিম্বাণু অবধি যাওয়া, এটা কার কাজ? এটা গুপ্ত বা গোপনভাবে হয়, এটা তো প্রকাশ্য হয় না। তাই জন্য সেটা কেতুর নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র। কেতুর নক্ষত্রে যাদের জন্ম হয় অশ্বিনী নক্ষত্রে, দেখবেন সেই সমস্ত জাতক জাতিকারা সবসময় জীবনের মানে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু মানে আর খুঁজে পাচ্ছে না। চিরটা জীবনের মানে খুঁজে গেছে। তাহলে এক কথায় বলা যাবে, ডিসস্যাটিসফাইড দেয়ার ওন লাইফ। তাহলে সে যে জন্মগ্রহণ করেছে, প্রথম জন্ম, কেন জন্মগ্রহণ করেছে সেটাই তো জানে না। তাহলে মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম হয়, চন্দ্র, জন্মগত চন্দ্র যাদের থাকে, তাদের কিন্তু
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা কোনো কিছুই কমপ্লিট হয় না, ইনকমপ্লিট থাকে, তাহলে অপূর্ণ থাকলো, তাই তো? এবং তারা নিজেরা স্বাবলম্বীভাবে কখনোই জীবনযাপন করতে পারে না, কারুর না কারুর উপর নির্ভরশীল থাকে। যাদের জন্মগত চন্দ্র অশ্বিনী নক্ষত্রে থাকে, সেটা মানসিক দিক থেকে হতে পারে, অর্থনৈতিক দিক থেকে হতে পারে, বা যে কোনোভাবেই হোক নির্ভরশীল। তারপরে যে নক্ষত্র ভরণী নক্ষত্র, এরা খুব কেয়ারিং হয়, এরা বহু মানুষের প্রতিপালক হয়। জন্মগত চন্দ্র যাদের ভরণী নক্ষত্রে থাকে, এরা বহু মানুষের প্রতিপালক হতে চায়, এরা খুব ইমোশনাল হয়, এরা খুব তেজি হয়। কেন? তাহলে আমরা তো সবাই জানি, যে কোনো অ্যাস্ট্রোনমাররা বা অ্যাস্ট্রোনটরাও জানেন, মহাশূন্যে শুক্র সূর্যের থেকে সেকেন্ড প্ল্যানেট। তাহলে সূর্যের মধ্যেও বায়ুমণ্ডল আছে, আমাদের পৃথিবীতেও বায়ুমণ্ডল আছে। পৃথিবীর বায়ুমণ্ডলে যেমন আমরা জলটাকে পাচ্ছি, হাইড্রোজেন এবং অক্সিজেন, তাই তো? H2O মানে জল, 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন জলের মধ্যে আমরা পাই। সেই জন্য বলা হয়েছে জলই জীবন, জলের আরেক নাম জীবন। কিন্তু শুক্রের মধ্যে আমরা পাই সালফিউরিক অ্যাসিডের বায়ুমণ্ডল। শুক্রের মধ্যে সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি হয়। এবং শুক্রের জাতক জাতিকারা, এই জন্য কথাই আছে, শুক্রে জন্মগত শুক্র নক্ষত্রে যাদের চন্দ্র থাকে, তাদের মধ্যে তেজ প্রদাহ এতটাই থাকে, তারা তাদের নিজেদের জীবনটা শেষ দিকে আর কন্ট্রোল করতে পারে না। এত তাপ, এত তপ্ততা, এত ইগো, এত সেন্টিমেন্ট, এত ঔদ্ধত্য, সেই জন্য তারা আলটিমেট জীবনের শেষ দিকে গিয়ে কিন্তু ধরাশায়ী হয়ে যায়, নিজেরাই নিজেদেরকে ডেস্ট্রয়েড করে দেয়। তাহলে সেকেন্ড জন্মেও সে তার সফলতা পেল না। তাহলে তার পরের জন্ম কৃত্তিকা নক্ষত্র, 3 নম্বর নক্ষত্র, রবি নক্ষত্র। দেখবেন একটা মায়ের পেটে যখন একটা সন্তান বড় হয়, তারপর সেটা ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হবার সময় আগেকার দিনের দাইমারা বাঁশের কঞ্চি বা ছুরি দিয়ে নাড়িটা কাটত। এখনকার দিনের ডাক্তাররা ছুরি কাঁচি দিয়ে কাটে, সেটা কাটেই। আর নক্ষত্রের নাম কৃত্তিকা। চন্দ্র যাদের জন্মগত কৃত্তিকা নক্ষত্রে জন্মায়, তাদের দেখবেন জীবনটা বা থার্ড জন্ম, তৃতীয় জন্ম, তাদেরকে বলা হয় অকৃতজ্ঞ। এবং তাদের দেখবেন মাথার চুলটা একটু ঢেউ খেলানো হবে, প্লেন হবে না, একটু কার্লিং হবে, কুকরানো চুল হবে। গ্যারেন্টি জন্মগত চন্দ্র তাদের কৃত্তিকাতে আসে। কেন অকৃতজ্ঞ বলা হয়েছে? যখন একটা নর একটা নারীর যখন কনসেপ্ট করলো, শুক্রাণুটা ডিম্বাণুর মধ্যে প্রবেশ করলো, মা সযত্নে তাকে লালন পালন করলো এবং মায়ের শ্বাসনালী দিয়ে সে শ্বাস নিয়েছে, মায়ের খাদ্যনালী দিয়ে সে খাদ্য খেয়েছে, জীবনযাপন করেছে। যেই সে ভূমিষ্ঠ হলো, তখনই তার আত্মাটা তার মধ্যে প্রবেশ করলো। কারণ একটা শরীরের মধ্যে দুটো আত্মা থাকতে পারে না। তখন সে তার নিজের আত্মা নিজেই নিজের শ্বাস প্রশ্বাস নিচ্ছে। এতদিন যে সে মায়ের শ্বাসনালীর মাধ্যম থেকে বেঁচে ছিল, সেটা সে ভুলে গেল। বৈদিক মাইথোলজিতে একটা গল্প আছে। একদিন কৈলাসে দেবাদিদেব মহাদেব এবং পার্বতী দুজনে বসে আছেন এবং আলোচনা করছে কার্তিক এবং গণেশের মধ্যে কার পুজো আগে হবে, কে সর্বশ্রেষ্ঠ। তো তখন দেবাদিদেব মহাদেব বললেন, দুজনকে ডাকো, ওদের পরীক্ষা নেওয়া হবে। তো যথারীতি দুজনে হাজির। তো ওনারা বললেন তাদের 2 সন্তানকে যে বিশ্ব ব্রহ্মাণ্ড যে প্রথমে প্রদক্ষিণ করে আমাদের সামনে আসতে পারবে, তাকেই প্রথম পুজো করা হবে এবং তাকেই শ্রেষ্ঠ আখ্যা দেওয়া হবে। তো শোনা মাত্র কার্তিক তার বাহন ময়ূরকে ডেকে তার পিঠে চড়ে বিশ্ব পরিভ্রমণে বেরিয়েছেন। এবং গণেশ দেখছে আমি তো পারব না। গণেশ তার পিতামাতাকে একবার প্রদক্ষিণ করে তাদের সামনে প্রণাম করে বলল, আমার বিশ্ব ব্রহ্মাণ্ড আমার পিতামাতা।
তো স্বয়ং শিব এবং দুর্গা তাতে সন্তুষ্ট হয়ে তাকেই স্বীকৃতি দিয়ে দিল প্রথম দেবতা, তার পুজোই প্রথম হবে। এবার এদিকে কার্তিক তো মহাকাশে ময়ূরকে নিয়ে বিশ্ব মহামণ্ডল পরিভ্রমণে বেরিয়েছেন। মাঝ আকাশে হঠাৎ নারদের সাথে তার দেখা। নারদ মুনি তাকে জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছেন, বলল সে জানালো তার পিতামাতার আদেশ। তখন নারদ মুনি বলছেন যে কেন, ওনারা তো গণেশকেই প্রধান আখ্যা দিয়ে দিয়েছে, এই ব্যাপার। সেই শুনে কার্তিকের একটা মনে দুঃখ এলো। সে তখন কিন্তু আর স্বর্গে ফিরে যায়নি, সে তখন অনুরাধা নামক এক নারীর কাছে মাতৃরূপে বা সন্তান স্নেহে দীর্ঘদিন লালিত পালিত হয়েছিল। পরবর্তী অধ্যায়ে সে কিন্তু আবার কৈলাসে ফিরে গেছিল। যখন কৈলাসে ফিরে গেছিল তখন সে কিন্তু অনুরাধা নামক সেই নারীর মাতৃত্বের মর্যাদা কিন্তু দেয়নি, তাকে ভুলে গেছিল। সেই জন্য বলা হয়েছে জন্মগত চন্দ্র যাদের কৃত্তিকা নক্ষত্র থাকে তারা একটু অকৃতজ্ঞ টাইপের হয় পরবর্তী অধ্যায়, পরের জন্ম। কারণ তারা অকৃতজ্ঞতার কারণে তাদের লাইফটা কর্মটা পূর্ণ করতে পারলো না। 4 নম্বর নক্ষত্র রোহিণী নক্ষত্র। একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, যখন তার চোখটাও ফোটেনি, সে তখন হাত পা ছুটছে, সে কাউকে দেখতে পাচ্ছে না কিন্তু হাত পা ছুটছে, আর সবাই তাকে কোলে তুলে আদর করছে, মানে সে তখন সবার কাছে প্রিয়। জন্মগত চন্দ্র যার রোহিণী নক্ষত্রে থাকে সে সবার প্রিয় হয় এবং তার হরস্কোপ যদি পারমিট করে সে খুব জনদরদী নেতা হতে পারে না, জনপ্রিয়। তাই তো? এবার 5 নম্বর জন্মে যখন আসেন জাতক বা জাতিকা, মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। তাহলে হরিণকে আমরা কিভাবে দেখি? ওর দৃষ্টি একদিকে স্থির নেই, এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, ছটফটে। তাহলে একটা সন্তানের যখন চোখ ফুটেছে, ও নতুন করে সব দেখছে, নিত্য নতুন, কোনটার দিকে তাকাবে সে নিজেই সিদ্ধান্ত নিতে পারছে না। তা জন্মগত চন্দ্র যাদের মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে থাকে, বিশেষ করে যদি বৃষ রাশির মঙ্গলে থাকে তাহলে তারা খুব ইমোশনাল ছটফটে হয়, আর যদি মিথুন রাশির মঙ্গলে মৃগশিরায় থাকে তাহলে খুব হুইমজিক্যাল ছটফটে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে স্থিরতার অভাবে 5 নম্বর 5ম জন্মও কিন্তু কমপ্লিট হলো না, মনুষ্য কর্ম। 6 নম্বর নক্ষত্র আদ্রা নক্ষত্র। একটা সন্তান যখন দেখা শুরু হলো, সবাই তাকে দেখতে আসছে, খেলনা দিচ্ছে, জামা দিচ্ছে, লজেন্স দিচ্ছে, সব দিচ্ছে, বাচ্চাটা 2 হাত ভরে নিচ্ছে আর ফেলে দিচ্ছে, কারণ সে তো জানে না ও এটা কী পাচ্ছে। তাহলে আদ্রা নক্ষত্রে জন্মগত চন্দ্র যাদের থাকে তারা জীবনে সব কিছুই পাবে কিন্তু কোনো কিছুতেই স্যাটিসফাইড হবে না, এবং জীবনে 46 বছর বয়স পর্যন্ত তারা মানুষের জন্য করবে কিন্তু তার কোনো মর্যাদা তারা পাবে না। 46 বছর বয়সের পর থেকে এই আদ্রা নক্ষত্রকে হীরের সাথে তুলনা করা হয়েছে, খুব প্রাণবন্ত জীবন তাদের হয়। যখন দক্ষযজ্ঞে গৌরীকে তার পিতা মৃত্যুদণ্ড দিয়েছিল বা মেরে দিয়েছিল, তখন স্বয়ং শিব রুদ্রমূর্তি ধারণ করে, নটরাজ মূর্তি যেটা ধারণ করে যে নৃত্যটা করেছিল দেবী গৌরীকে কাঁধে নিয়ে, সেই সময় স্বয়ং শিবের চোখ থেকে যে জল বেরিয়েছিল, যে সেই জল থেকে নিঃসৃত অশ্রুর আরেক নাম যেটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ তৈরি হয়েছিল। সেই জন্য কথায় আছে পতিত রুদ্রাক্ষ নিষ্ফলদায়ী। আগামী দিনে আসবে এই রুদ্রাক্ষ নিয়ে, যে চিটিংবাজি ব্যবসাটা এখনকার দিনে জ্যোতিষের মধ্যে চলছে সেটা নিয়েও আলোচনা করব। 7 নম্বর, তাহলে 6 নম্বর নক্ষত্রও কিন্তু জীবন স্যাটিসফাইড হলো না। 7 নম্বর জন্মে পুনর্বসু নক্ষত্র। তাহলে বাচ্চা যখন দেখতে শিখেছে, হামাগুড়ি দিতে শিখেছে, তারপরে তো সে পড়াশোনা করবে। 7 নম্বর নক্ষত্রে জন্মগত চন্দ্র যাদের থাকে তারা অত্যন্ত জ্ঞানী হয়, মেধাবী হয়, গড গিফটেড হয়, ভগবান প্রদত্ত, ভগবানের আশীর্বাদ নিয়ে আসে। কারণ পুনর্বসু নক্ষত্রের অধিপতি অদিতি দেবদেবীর মাতা। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে একবার পাতাল প্রবেশ অবশ্যই হয়,
যেমন সীতার হয়েছিল পুনর্বসু নক্ষত্র, স্বয়ং রামচন্দ্র পুনর্বসু নক্ষত্র। পৃথিবীর ইতিহাসের পাতা যদি আমরা ঘাঁটি, অনেক অনেক বড় বড় মাইলস্টোন যারা রেখে গেছেন, স্পিরিচুয়াল জগৎ থেকে শুরু করে, সায়েন্টিস্ট থেকে শুরু করে, খেলোয়াড় যত যা আছে সবই পুনর্বসু নক্ষত্রের। বড় বড় সায়েন্টিস্ট, মানে সব ফিলোসফার থেকে শুরু করে বহু আছে। আসবো আগামী দিনে কোনো এক সময় এই টপিকস নিয়ে আলোচনা করতে। পুনর্বসু নক্ষত্রকে বলা হয়েছে জ্ঞানের আধার। এরা জ্ঞান বিতরণ করবার জন্যই জীবনে এসেছে। তারপরের নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র, কারণ এডুকেশনের পরেই কর্ম। শনির নক্ষত্র, সারা জীবন খেটে খাও। জন্মগত চন্দ্র যাদের পুষ্যা নক্ষত্রে থাকে তারা চিরজীবন খেটেই খাবে। আফটার 35 তারা জীবনে ধীরে ধীরে স্টেবল হবে। বিফোর 35 তাদের পুষ্যা নক্ষত্রে যাদের জন্মগত চন্দ্র থাকে খুব স্ট্রাগল থাকে। এবার মানুষের কর্মের পরেই আসে বার্ধক্য। লাস্ট নক্ষত্র বুধের নক্ষত্র। বুধের নক্ষত্র কি? সেই বৃদ্ধ বয়সে মানুষ আবার সেই শিশু, জেদ, বহু জ্ঞানের জ্ঞানী, কিন্তু নিজে একা কিছু করতে পারে না। কারণ একটা বৃদ্ধ বা বৃদ্ধা একা চলতে পারে না, কিন্তু তাদের কাছে কেউ যদি সাজেশন নিতে যায় খুব সুন্দর সাজেশন দিতে পারে। এরা বহু জ্ঞানের জ্ঞানী থাকলেও নিজের একক প্রচেষ্টায় কিছু করতে পারে না। কেউ যদি এদেরকে সাপোর্ট দেয়, সেটা মানসিক হোক বা ফিজিক্যাল হোক, এরা বহু অসাধ্যকে সাধন করে দিতে পারে। কারণ অশ্লেষা নক্ষত্র জলরাশি, সমুদ্রতে, কর্কট রাশিকে সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে, তাহলে জলরাশিতে, তাহলে একটা জল হাত দিয়ে যতটা ছুঁড়বেন ততটাই যাবে, আবার নিচে পড়ে যাবে। কারণ এরা যেখানে থাকবে সেই পাত্রের আকারই ধরবে। আবার ওই একটা জলকে পাইপ দিয়ে উপরের দিকে তুলে দিন, 100 তলা কেউ ক্রস করে বেরিয়ে যাবে, তাই তো? তাহলে দেখুন, সেই 1 থেকে শুরু, 1 থেকে 9, তারপরে সেই 0, 0-র পরেই 1। তেমনি মহাবিশ্বে যে ব্ল্যাক হোল আছে তার অস্তিত্ব আছে, তার গুরুত্ব আছে, অপরিসীম তার গুরুত্ব। মহাশূন্যের এই ব্ল্যাক হোল নিয়ে আমি আগামী দিনে আলোচনা করব। এটা অ্যাস্ট্রোলজির একটা খুব গুরুত্বপূর্ণ কানেক্টিভিটি পার্ট। ওভারঅল ইউনিভার্সে এই যে মিল্কি গ্যালাক্সি, আমাদের এই যে মিল্কি গ্যালাক্সিটা আমরা দেখছি, যেটার উপর বেস করে আমরা আছি, তার তো 10% মাত্র আমরা অতিক্রম করতে পেরেছি, এখনও 90% বাকি আছে। কিন্তু যত দিন যাচ্ছে এই মিল্কি গ্যালাক্সিটা আরও স্প্রেড করছে, তাই তো? আমরা এই মহাশূন্যে একাই কি এই পৃথিবীতে আমরা প্রাণী রূপে আছি, নাকি আরও আছে? অ্যাস্ট্রোনমাররা তো আরও খুঁজে পেয়েছেন, কিন্তু তারা এত 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 আলোকবর্ষ দূরে আছে, যা সম্ভব না, চেষ্টা করা হচ্ছে। অ্যাস্ট্রোলজি নাথিং বাট এ ম্যাথ। অ্যাস্ট্রোলজি শিখতে গেলে আগে ভালো করে অ্যাস্ট্রোনমিটা জানতে হবে। আর পুনর্জন্ম অবশ্যই আছে। একটা জাতক বা জাতিকা কী কারণে জন্মগ্রহণ করেছে, সেই কাজটা যতক্ষণ না তার কমপ্লিট হবে, তাকে বারংবার ফিরে আসতে হবে, এবং ন্যূনতম 9 বার তো তাকে ফিরে আসতেই হবে। এটাই অ্যাস্ট্রোলজি। এবং এটা গরুড় পুরাণে আছে, এবং এর বিস্তারিত ডেসক্রিপশন বা বিশ্লেষণ আমি আগামী দিনে পার্টলি করব। এগুলো এত সংক্ষিপ্ত সময় সম্ভব নয়। আসবো আগামী দিনে, আমার যখন টিভি চ্যানেলের প্রোগ্রাম শুরু হবে সেই সময় আসবো, সেগুলো একটু সময় পাবো তখন আসবো। উইশ ইউ অল দ্য বেস্ট।